আচ্ছা, আমরা শুরু করে দিই, তারপর অন্যরা যখন জয়েন হবে তখন সেই সময় থেকে ক্লাস করবে, ঠিক আছে? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট দিন আমরা কি পড়েছিলাম একটু আমরা দেখে নিই। যে আমরা প্রথমে বিভিন্ন পরমাণুর মডেল সম্পর্কে দেখেছিলাম, থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখেছিলাম, কেন স্বর্ণের পাত, কেন জিঙ্ক সালফাইড ইউজ করা হয়, আমরা পর্যবেক্ষণ দেখেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম কিছু, হ্যাঁ, তারপর কিছু সীমাবদ্ধতা দেখেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম বোর পরমাণু। বোর পরমাণু মডেলের 3টি স্বীকার্য ছিল, আমরা 3টি স্বীকার্যই পড়েছি। তারপর আমরা বোর পরমাণু মডেলের সাফল্য পর্যন্ত আমরা মোটামুটি সীমাবদ্ধতার আগ পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা সীমাবদ্ধতা থেকে পড়া শুরু করব। আচ্ছা, ঠিক আছে, আহ, শুরু করে দিই আমরা। তো বোর পরমাণু মডেলের মোটামুটি সীমাবদ্ধতার আগ পর্যন্ত আমাদের সবকিছু কভার হয়ে গিয়েছে। আজকে আমরা শুরু করব হচ্ছে সীমাবদ্ধতা পর্যন্ত, সীমাবদ্ধতা থেকে। বোর মডেলের সীমাবদ্ধতা। দেখো, বোর মডেলের প্রথম যে সীমাবদ্ধতা সেটাই হচ্ছে, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম একদম লাস্ট মোমেন্টেই, যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায়। আমি বলেছিলাম যে হাইড্রোজেন কিংবা হিলিয়াম প্লাস কিংবা লিথিয়াম 2+ কিংবা ধরো বেরিলিয়াম 3+, এইগুলা ব্যাখ্যা করা যায়। তার মানে এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেগুলার বর্ণালী ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? কিন্তু যখন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু দেখতে পাই, সেগুলার কিন্তু ব্যাখ্যা করতে পারে নাই বর্ণালী। তাহলে আমরা বলতে পারি যে বর্ণালী রিলেটেড বোর পরমাণুর মডেলের ক্ষেত্রে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বোর পরমাণু মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছে না। দ্বিতীয় যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো পড়লাম যে L is equal to mv, আর L is equal to mv আর না, তো L is equal to nh by 2 পাই, এটা পড়ছিলাম আমরা। তো এই যে এই কৌণিক ভরবেগ এটা কেন হলো, এই যে কেন হলো, সেই কেনর ব্যাখ্যা দিতে পারেনি বোর। তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি, এটা আমরা পরবর্তীতে আবার ডিটেলসে পড়বো, তাই আজকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে বলবো না, কিন্তু এটা আমরা পরবর্তীতে পড়বো। এই নীতি মেনে চলে না, মানে না, এটা হচ্ছে সীমাবদ্ধতা। তারপর আমরা আরেকটা দেখতেছি, সেটা হচ্ছে জিম্যান প্রভাব। একটা দেখতে পাচ্ছি জিম্যান প্রভাব, আরেকটা দেখতে পাচ্ছি আমরা স্টার্ক প্রভাব। জিম্যান প্রভাব কি, স্টার্ক প্রভাব কি, এটা আমরা এখনই ব্যাখ্যা করব। আচ্ছা, প্রথমে আমরা জিম্যান প্রভাবের ক্ষেত্রে যাই। জিম্যান প্রভাবের ক্ষেত্রে একটু খেয়াল করো। দেখো, যখন চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা গুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীগুলো যখন সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় সেটাই হচ্ছে জিম্যান প্রভাব। আমি তোমার বলতে পারি যে এই দেখো না, আমরা ম্যাগনেট দেখো না তোমরা, যে ম্যাগনেট থাকে, ম্যাগনেটের মধ্যে এরকম সাউথ থাকে, নর্থ থাকে, তাই না? তো আমরা যখন একটা শক্তি স্তরের যখন ধরো একটা লো শক্তি স্তর, এটা হচ্ছে হায়ার শক্তি স্তর, আমরা যখন একটা হাই শক্তি স্তর থেকে যখন একটা লো শক্তি স্তরের দিকে যাই, তখনই তো বর্ণালী দেখা যায়। তোমাদেরকে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে আসে তখন আমরা বর্ণালী দেখতে পাই। তো এখানেও আমরা বর্ণালী দেখতে পারবো, কিন্তু এই বর্ণালী দেখার সময় এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে
এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীগুলো কি হয়ে যায়, অনেকগুলা সূক্ষ্ম 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 কণায় সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। এই যে রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে ম্যাগনেটিক রিজনের জন্য, সেটাই হচ্ছে আমাদের জিমেন প্রভাব। ঠিক আছে, এটা গেল আমাদের জিমেন প্রভাব। এরপর আমাদের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে স্টার প্রভাব কি। স্টার প্রভাব, স্টার প্রভাবটা ভাইয়া কিছুই না, একদম সেম আগের মতোই, শুধুমাত্র আমি তোমরা নোট ডাউন করবা, অবশ্যই নোট ডাউন করবা, আমি তোমাদেরকে লিখে রাখছি। এটা যেভাবে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে গিয়েছে, এটা হবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। এটা হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, তাকে বলা হয় স্টার প্রভাব। মানে আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে যখন হায়ার লেভেলের শক্তি স্তর থেকে লো লেভেলের শক্তি স্তরে ইলেকট্রন আসে, তখন যে বর্ণালী দেখা যায়, এই বর্ণালীগুলো কিন্তু বিভিন্ন রকম আমরা সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। এই সূক্ষ্ম রেখা চুম্বক ক্ষেত্রের প্রভাবে যখন হয়, তখন সেটাকে বলা হয় জিমেন প্রভাব, আর যখন তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হয়, তখন সেটাকে বলা হয় কি, স্টার প্রভাব। তোমরা কি স্টার প্রভাব কি আর জিমেন প্রভাব সম্পর্কে বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা অনেক ইম্পর্টেন্ট একটা ইয়াতে চলে যাব, সেটা হচ্ছে বর্ণালী। সেটা হচ্ছে বর্ণালী সিরিজ। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে বর্ণালী সিরিজ। এই স্টার প্রভাব জিমেন প্রভাব সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে সকলের আইডিয়া থাকে না, তো তোমরা যদি বুঝে থাকো তোমাদের জন্য অনেক শুভকামনা। অনেকেই দেখা যায় যে এগুলো নিয়ে অনেক কনফিউজড থাকে, পরীক্ষায় প্রশ্ন আসলে লিখতে পারে না। আচ্ছা দেখো, বর্ণালীর ক্ষেত্রে আমি যদি তোমাদের বলি, বর্ণালীর যে সিরিজের মধ্যে আমরা বেশ কিছু সিরিজ দেখি, আমরা একটু ধাপে ধাপে বুঝবো, খুবই মনোযোগ দিও তোমরা, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছি। ধরো এটা হচ্ছে একটা আমাদের শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, এইভাবে আমরা অনেকগুলো শক্তি স্তর সম্পর্কে লিখলাম। কয়টা হলো, 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা একটু লিখি, n is equal to 1, n is equal to 2, n is equal to 3, n is equal to 4, n is equal to 5, n is equal to 6। ঠিক আছে, এটা কি আমরা কি দেখাইলাম, ওই যে আমাদের যে একটা নিউক্লিয়াস থাকে, এইরকম গোল গোল থাকে না, এইগুলাই আমরা এখানে দেখাচ্ছি। এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে 6 নাম্বার পর্যন্ত গেছে। এখন আমি তোমাকে যদি বলি যে 2 নাম্বার শক্তি স্তর থেকে, একটু খেয়াল করো, আমি তোমাকে বললাম 2 নাম্বার শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন 1 নাম্বারে আসলো, কিংবা আমি বললাম 3 নাম্বার শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন 1 নাম্বারে আসলো, কিংবা আমি বললাম 4 নাম্বার থেকে আসলো, এইভাবে 5 নাম্বার থেকেও আসতে পারে ভাইয়া, 6 নাম্বার থেকেও আসতে পারে। মানে আমার কথা হচ্ছে 1 নাম্বারে আসতে হবে, এটা 2 নাম্বার থেকে আসুক, 3 নাম্বার থেকে আসুক, কিংবা 4 5 6। তো এই যে আসলো, এইটার নাম হচ্ছে লাইম্যান, লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ। দেখো তো, একটু একটু খেয়াল করো, লাইম্যান সিরিজে দেখো লো কত, এটা ফিক্সড, আর হাই কত, হাই যে কোনো কিছু হইতে পারে। দেখো হাই কখনো 2, কখনো 3, কখনো 4, কখনো 5, কখনো 6, কিন্তু এই এন লো এটা কিন্তু ফিক্সড 1। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে লাইম্যান সিরিজ। আমরা এবার যদি বলতে চাই, সেটা হচ্ছে যদি 2 নম্বরে আসে, দেখো 2 নম্বরেও তো আসতে পারে, 2 নম্বরে যদি আসে সেটার নাম হচ্ছে বামার সিরিজ, বামার সিরিজ। বামার সিরিজে তাহলে কি, n ল ইজ ইকুয়াল টু কত, n ল ইজ ইকুয়াল টু 2, n ল ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তারপর আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে এই কালি দিয়ে দেখি, এবার ধরো আমরা 3 নম্বরে এসে পতিত হবে। 3 নম্বরে এসে কিভাবে পতিত হইতে পারে, এটা দিয়ে আসতে পারে, এটা দিয়ে আসতে পারে, এটা দিয়ে আসতে পারে। এই যে 3 নম্বরে আসতেছে, 3 নম্বরের নাম হচ্ছে প্যাশচ্যান,
প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজে n লো ইজ ইকুয়াল টু কত? n লো ইজ ইকুয়াল টু 3। তারপর আমি যদি বলি সেটা হচ্ছে যে এবার যদি 4 নম্বরে আসে, আবার যদি 4 নম্বরে আসে তাহলে এই 4 নম্বরেরটার নাম কি হবে? 4 নম্বরেরটার নাম হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট সিরিজ। এগুলা কিন্তু মনে রাখতে হবে। ব্র্যাকেট সিরিজ হচ্ছে n লো ইজ ইকুয়াল টু 4, ব্র্যাকেট সিরিজে n লো ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, ব্র্যাকেট সিরিজের পরে আসে এইভাবে, যখন 6 নাম্বার কিংবা আরো তো এরকম থাকতে পারে ভাইয়া, এরকম আরো 6 7 8 থাকতে পারে না? তো 6 নাম্বার বা 7 নাম্বার যেখান থেকেই আসুক না কেন, 5 নাম্বারে যদি এসে পতিত হয় তাহলে সেটাকে বলা হয় ফুন্ট সিরিজ। ফুন্ট সিরিজ ভাইয়া, ফুন্ট সিরিজের ক্ষেত্রে n লো ইজ ইকুয়াল টু 5, n লো ইজ ইকুয়াল টু 5। এন্ড লাস্টলি যদি একদম 6 নম্বরে যদি এসে পতিত হয়, মানে এটা 7 থেকেও আসতে পারে, 8 9 10 যে কোনো জায়গা থেকে আসুক না কেন, যদি 6 নম্বরে এসে পতিত হয় সেটা হচ্ছে হামফ্রিস, হামফ্রিস সিরিজ। হামফ্রিস সিরিজ হচ্ছে n লো ইজ ইকুয়াল টু 6। বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে তোমাদের বর্ণালী সিরিজ। তো বর্ণালী সিরিজে মাথায় রাখতে হবে এটাই যে লাইম্যান সিরিজ প্রথমে আসে, তারপর বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফুন্ট, হামফ্রিস। লাইম্যানের ক্ষেত্রে n লো ইজ ইকুয়াল টু 1, বামারের ক্ষেত্রে n লো 2, প্যাসচেনের ক্ষেত্রে 3, ব্র্যাকেটের ক্ষেত্রে 4, ফুন্টের ক্ষেত্রে 5 এবং হামফ্রিসের ক্ষেত্রে 6। তোমরা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। জি ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পারলে অনেক ভালো। এরবার তোমাকে আমি আর একটু ছোট করে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে লিখতে পারি কিনা দেখো। এই যে লাইম্যান সিরিজ দেখতে পাচ্ছি না, লাইম্যান সিরিজের ক্ষেত্রে এই লাইম্যান সিরিজটা হচ্ছে ইউভি অঞ্চল। তার মানে আলট্রা ভায়োলেট যে সকল রশ্মি আমরা দেখতে পাই এগুলা কিন্তু লাইম্যান সিরিজে আসে। এটা হচ্ছে লাইম্যান সিরিজ। এবার বামার সিরিজের ক্ষেত্রে যদি আমি বলি, বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান, মানে ভিজিবল। আমরা যেগুলো দেখতে পারি ভিজিবল, আমরা খালি চোখে কিন্তু ইউভি দেখতে পারি না। আমরা এই যে বেনিয়া সহকল আমরা জানো না, এগুলা দেখতে পাই যে এটা কিন্তু শুধুমাত্র বামার সিরিজে দেখা যায়। তার মানে আমরা যে সিরিজে কোশ্চেন আসতে পারে ভাইয়া যে আমরা যে দৃশ্যমান আলোগুলো দেখতে পাই এগুলো কোন সিরিজের? এগুলো হচ্ছে বামার সিরিজের। ভিজিবল হচ্ছে কি বামার সিরিজের। এরপর ভাইয়া আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে অবলোহিত, অবলোহিততে চলে যায়, অবলোহিত অঞ্চল। এটা কি অবলোহিত অঞ্চল। আর এটা হচ্ছে ইউভি, এটা হচ্ছে ভিজিবল। তোমার এই যে এখন যেটুকু পড়ালাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। আমরা নেক্সট এখন টপিকে চলে যাব। আমরা তো ম্যাথ করলাম না একটাও, তাই না? তো ম্যাথ করার জন্য তো আমাদের সূত্রের প্রয়োজন। তো আমরা এখন বেশ কিছু সূত্র ডিরাইভ করব, বেশ কিছু সূত্র প্রতিপাদন করব। খুবই মনোযোগ দিও। দেখো, আমরা লাস্ট দিন একটা পড়া পড়ছিলাম। দেখো আমি লিখি সূত্র প্রতিপাদন, সূত্র প্রতিপাদন। দেখো লাস্ট দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা যদি হয় একটা নিউক্লিয়াস, এটা যদি হয় একটা কক্ষপথ, এখানে ধরো একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন ধরো এই ব্যাগে, এখানে একটা ভি ব্যাগ আছে, ধরো ভি এন তম একটা ব্যাগ আছে। এবার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আছে, এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর এন, ঠিক আছে? আর এটা হচ্ছে এন তম কক্ষপথ, এটা হচ্ছে কি এন তম কক্ষপথ। তোমাদেরকে আমি বলেছিলাম যে এইখানে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আমি এইভাবে লিখলাম এম ভি এন স্কোয়ার বাই আর এন। এটা আর এদের দুইজনের মধ্যে একটা কুলম্ব বল কাজ করে, সেই যে কুলম্ব বলের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। আর আর স্কোয়ারের বদলে আর এন স্কোয়ার লিখলাম, একই কথা। আমি তোমাকে বলেছিলাম নেক্সট মানে গত ক্লাসে বলেছিলাম যে এই বল আর এই বল, কেন্দ্র বিমুখী বল আর এই আকর্ষণ বল, এই দুইটার মান সমান। তাহলে এইখান থেকে কি আমরা
এই দুটো লিখতে পারি। এটা কিন্তু লাস্ট দিনের পড়া, আমি এই যে লাইনটা বললাম লাস্ট দিনের পড়া। তো এইখান থেকে আমরা কি এইভাবে লিখতে পারি যে এম ভি এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু স্কোয়ার বাই আর এন। উভয় পক্ষ থেকে এখান থেকে একটা আর এন কাটছি, এখান থেকে একটা আর এন কাটছি, না বোঝার কিছুই নেই। এইবার আমি কি করলাম, এই ভিএনটা রেখে এমটারে পাঠিয়ে দিলাম। ধরো ভিএন স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার বাই 4πε0 এম আর অফ এন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা ভি এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ই বাই রুট ওভার অফ 4πε0 এম আর এন। দেখো এটা স্কোয়ার ছিল, রুট হয়ে গেছে, এই যে স্কোয়ার ওই পাশে চলে গেলে রুট হয়ে যায়, ই এর রুট কেটেই থাকবে, আর এখানে রুট বসাই দিছি। তো এটা কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেলাম। তোমরা এই সূত্রটা কি করবা, মাথায় রাখবা। তাহলে আমি যদি বলি যে একটা কক্ষপথের, যে কোনো একটা কক্ষপথের ব্যাগ বের করার জন্য, ব্যাগ, আমি যদি তোমাকে ভাইয়া এগুলা মান দিয়ে দেই, তুমি কি ব্যাগ বের করতে পারবা না? শুধুমাত্র মান বসাবা, ব্যাগ বের করে ফেলতে পারবা। তো এরপরে আমরা নেক্সট চলে যাই, সেটা হচ্ছে যে ব্যাগ শুধু বের করলেই তো হবে না, আমাদের তো আরো বেশ কিছু জিনিস লাগবে। আমরা আরো কিছু সূত্র দেখি। তুমি পড়ছিলা না যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2π, এটা পড়ছিলা। এবার এই যে এই ভি এর মানটা যদি আমি এনে বসাই দেই, এম ইন্টু ই বাই রুট ওভার অফ 4πε0 এম আর এন ইন্টু আর ডিভাইডেড বাই এন এইচ বাই 2π লিখতে পারি আমরা। আচ্ছা, এটা যদি আমরা লিখতে পারি তাহলে দেখো নিচে আমরা কি করলাম, এবার স্কোয়ার করে দিলাম, উভয় ক্ষেত্রে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দিলে কি হবে, এম স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এম আর আর এই দেখো স্কোয়ার করে দিলে এখানে একটা আর এন থাকে, আর এখানে আর স্কোয়ার, তুমি দেখো এই যে এখানে ব্র্যাকেটে লিখি একটা আর স্কোয়ার থাকে, আর এই নিচের এটা স্কোয়ার হয়ে যায়, মানে আর এরকম কাটাকাটি করে আর থাকে। এটা ক্যালকুলেশন শর্টকাটে করে দিলাম, কারণ তোমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছ, সবকিছু ডিটেলসে বলার কোনো প্রয়োজন নেই। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π স্কোয়ার কি করলাম, স্কোয়ার করলাম। ঠিক আছে, এখান থেকে আমরা আর এন এর মান পেয়ে যাই, আমি এটারে ওই পাশে পাঠিয়ে দিব, ওই পাশে পাঠিয়ে দিলে একটা ফর্মুলা পেয়ে যাই আমরা, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম স্কোয়ার। ভাইয়া এই কিভাবে কিভাবে সূত্রগুলো আসছে এগুলো তোমাকে জানতে হবে, কিন্তু মুখস্থ করতে হবে না। তোমাকে পরীক্ষায় এগুলো লিখতেও হবে না। তোমার পরীক্ষায় কি লিখতে হবে, তোমার পরীক্ষায় এই সূত্রটা লিখতে হবে, এই সূত্রটা মুখস্থ করা জরুরি। কিভাবে আসছে এটা মুখস্থ করার প্রয়োজন নাই, শুধু জেনে রাখো, একবার একবার জেনে রাখলেই হয়ে যাবে, কিন্তু সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আর এর এখন দেখো, তাহলে আমরা আমরা একটা কক্ষপথের ভি এর মানও বের করতে পারবো, ই এর আর এর মানও বের করতে পারবো, তার মানে ব্যাগ ব্যাসার্ধ সবই বের করতে পারছি। এখন আমি তোমাদের সামনে কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যদি বলি ভাইয়া যে 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত আমি বের করতে চাই, একদম 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ দেখো, এই যে আর এন এর মান আছে, আর এন ইজ ইকুয়াল টু, দেখো তো তুমি একটা জিনিস বুঝো কিনা, এই যে এইচ এর মান কত, এইচ এর মান তো ভাইয়া মুখস্থ, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 6 to 6 জুল সেকেন্ড, ঠিক আছে না, সেকেন্ড। সরি জুল সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে এইচ এর মান। আচ্ছা, এপসাইলন নট এর মান জানো, তোমরা একটু সার্চ দিলেই পেয়ে যাবা, কিংবা পরবর্তীতে যখন তোমরা স্থির তড়িৎ পড়বা এখানেও পেয়ে যাবা। এই এপসাইলন নট এর মানটা হচ্ছে ফিক্সড, একদম এইচ এর মতোই কনস্ট্যান্ট থাকবে। এটার মান হচ্ছে 8.854 ইনটু 10 ইনভার্স 12, ঠিক আছে। আবার পায়ের মান তো ভাইয়া মুখস্থ, এম এর মান কত, এম এর মান হচ্ছে আমি বলছিলাম ইলেকট্রনের ভর এম 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম কিংবা 31 কেজি, 31 কেজি, ঠিক আছে, 31 কেজি। এবার ই এর মান কত বলো তো, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা তো তোমরা পড়ছো। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই এন এর মানটা ছাড়া আমরা এই বাকি সবগুলোর মান কিন্তু মুখস্থ জানি। তার মানে পরীক্ষার মধ্যে শুধুমাত্র এই এন এর মানটাই বসাইতে হবে, আর এগুলো আমাদের মুখস্থ। তাহলে আমরা একটা শর্টকাট ফর্মুলা বের করার চেষ্টা করি, দেখো
দেখো কিভাবে শর্টকাট ফর্মুলাটা বের করি। n স্কয়ার ইন্টু 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 এটা স্কয়ার ইন্টু 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12 এটা স্কয়ার ডিভাইডেড বাই 3.14 ইন্টু 9.1 into 10 to the power minus 31 into 1.6 into 10 to the power minus 19। দেখো n স্কয়ার বাদে আমি সবগুলোর মান বসাই ফেলছি। বসাই ফেলার পরে আমরা কি পাইলাম? বসাই ফেলার পরে আমরা পাইলাম হচ্ছে এখানে ক্যালকুলেশনটা তুমি করে নিও। ক্যালকুলেশনটা করার পরে আমরা পাবো সেটা হচ্ছে 0.53 into 10 to the power minus 10 আর এই n স্কয়ারের মানটা বসাই দিলাম ইন্টু n স্কয়ার। ঠিক আছে, এখন তুমি আমাকে কি এটা কি তোমরা পড়ছিলে? অ্যাংস্ট্রম চিনো? অ্যাংস্ট্রম, তোমরা কি অ্যাংস্ট্রম চিনো? না ভাইয়া। আচ্ছা, অ্যাংস্ট্রম চিনো না? দেখো এই যে এটারে বলে অ্যাংস্ট্রম। বায়োলজিতে পড়েছিলাম। আচ্ছা, এক অ্যাংস্ট্রম সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এটা মুখস্থ। তাহলে কি আমি কি এটা কি বসাই দিতে পারি যে 0.53? এটা দেখো এটা কি, এটা মিটার বেরোবে না উত্তর? দেখো এটার উত্তরটা কি বেরোবে? মিটার বেরোবে না। আর এর মান কি? আর কি ব্যাসার্ধ। এই ব্যাসার্ধর এককটা কি হবে? ব্যাসার্ধর এককটা হবে মিটার। কিন্তু আমি এটা যদি অ্যাংস্ট্রম বানাই তাহলে কিন্তু একটু সুন্দর ফর্মুলা হয়ে যায়, এত অ্যাংস্ট্রম। একই কথা, এটা একই জিনিস। এটার উত্তর বেরোতো মিটারে, এটার উত্তর বেরোতো অ্যাংস্ট্রমে। এটাই শুধু তফাৎ। তাহলে এর মাধ্যমে আমরা একটা খুবই সুন্দর সূত্র পেয়ে গেলাম যে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আছে, এই সূত্রটার পাশে আমরা লিখে রাখি যে এই সূত্রটাও ইউজ করতে পারবো, কিংবা চাইলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো যে আর এন বা আর এন ইজ ইকুয়াল টু 0.53 ইন্টু এন স্কোয়ার। ভাইয়া এটা যে কথা এটা একই কথা, এটা মাথায় রেখো। অ্যান্সার কিন্তু অ্যাংস্ট্রমে আসবে, অ্যান্সার অ্যাংস্ট্রমে আসবে। তাহলে দেখো এই সূত্র আর এই সূত্র একই। তাহলে কি ভাইয়া আমি এটা মুখস্থ করবো না? খুব একটা প্যারা নিয়ে মুখস্থ করার কিছু নাই, চেষ্টা রাখবো মুখস্থ করার জন্য। কিন্তু যদি মুখস্থ নাও করতে পারো, এটা দিয়ে অঙ্ক করে ফেলবা। আর এটা দিয়ে অঙ্ক করলেও মান সেমি আসবে, মার্কও সেমি পাবা। কিন্তু তোমার যদি গ নাম্বারে একটা কোশ্চেন আসে, তুমি যদি এই এক লাইন অঙ্ক করে ফেলো, তোমার কি মনে হয় তোমার কি নাম্বার পাওয়া কতটুকু? তোমার টিচার যদি ভালো না হয় বা টিচার যদি মনে করে যে নাম্বার দিব না, নাও দিতে পারে। এই জন্য বলবো এটা লিখে রাখো, লিখে রাখবা। কিন্তু এইটা আর এটা একই জিনিস, আলাদা কোনো কিছু না। এবার দেখো ভাইয়া ভি এর ক্ষেত্রে যদি আমি বলি, ভাইয়া ভি এর ক্ষেত্রে ই এর মান ফিক্সড, পাই এর মান ফিক্সড, এপসাইলন নট এম সব ফিক্সড, শুধুমাত্র এইটুকের মান আমরা জানি না। তাহলে এইখান থেকেও আমরা আসলে ক্যালকুলেশন করে একটা মান বের করে ফেলতে পারি ভাইয়া। দেখো এই ভি এন, সরি, সূত্রগুলা দিয়ে কিন্তু ম্যাথ করতে হবে, এই জন্য সূত্রগুলো এখন ডিরাইভ করছি আমরা। আমরা একটু আগে দেখলাম না ভি এন সমান সমান কি? ই বাই রুট ওভার অফ 4 পাই এপসাইলন নট এম আর এন। ভাইয়া আর এন এর মান আমি মাত্র শিখলাম, আর এন এর মান ভাইয়া আমি মাত্র শিখলাম 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু এন স্কোয়ার। কেন 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিলাম? কারণ হচ্ছে আমরা মিটারে রাখতে চাই। 10 টু দি মাইনাস 10 ইন্টু এন স্কোয়ার, এত মিটার, তাই না? আর এন এর মান জানি, এম এর মান মুখস্থ, একটু আগে উপরে লেখা আছে ভাইয়া, এই যে উপরে লেখা আছে, আমি আর লিখলাম না। এই যে এম এর মান লেখা আছে, এপসাইলন নট এর মান লেখা আছে, পাই এর মান লেখা আছে, ই এর মানও লেখা আছে। তুমি সবগুলা যদি তুমি ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসায় যদি ক্যালকুলেটর চাপো, তুমি এইখানে আরেকটা শর্টকাট ফর্মুলা পাওয়া যাবা। সেটা হচ্ছে ভিএন ইজ ইকুয়াল টু 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1 বাই এন। ভাইয়া ওই যে উপরে একটা ভিএন এর মান দেখাইছিলাম, ওইটা যে কথা এটা একই কথা, একই জিনিস। তাহলে কি ভাইয়া এটা মুখস্থ করবো ওইটা মুখস্থ করবো না? এই ক্ষেত্রেও একই কথা, ওইটাও মুখস্থ করে রাখবা, কিন্তু এত প্রেশার নিয়ে মুখস্থ করার কিছু নাই। যদি মুখস্থ নাই করতে পারো, এটা দিয়ে অঙ্ক করলেও অ্যান্সার সেমই আসবে, অ্যান্সার সেমই আসবে। আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে যে কোনো আমাদের কোশ্চেনে যদি আসে যে বলে, তোমার যদি বলে যে ভাইয়া তুমি এখানে একটা নিউক্লিয়াস দেওয়া আছে,
নিউক্লিয়াসের আরএন এর মান বের করো, ভিএন এর মান বের করো। আমরা কিন্তু এর জন্য দুইটা ফর্মুলা শিখছি, এটার জন্য দুইটা ফর্মুলাই শিখছি, মানে একই ফর্মুলা একটু শর্টকাট করে নিছি। তো আরএন এর মান, ভিএন এর মান যে কোনো কিছু আমরা বের করতে পারবো। এখন আমরা যে কোনো কিছু বের করতে পারবো যদি ম্যাথ আসে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে শক্তি। আমাদের যে কক্ষপথ আছে দেখো, এই যে প্রত্যেকটা কক্ষপথ থাকে, এই যে একটা কক্ষপথ, আরেকটা কক্ষপথ, আরেকটা কক্ষপথ, এই যে প্রত্যেকটা কক্ষপথে তো একটা করে শক্তি থাকে, তাই না? শক্তি থাকে না? এই শক্তিগুলোর মানও তো আমাদের জানা প্রয়োজন। আমরা বি এর মান জানি, আমরা আর এর মান জানি, ই এর মানটাও তো শেখা প্রয়োজন। তো আমরা এখন ই এর মান কিভাবে বের করবো এর জন্য একটা সূত্র দেখবো। দেখো ভাইয়া, এই জিনিসটা কে জানো না তোমরা? এই জিনিসটা মনে হয় কেউ নাই যে জানো না, যে টোটাল এনার্জি যে আছে আমাদের, ই টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে ওই যে বিভব শক্তি, গতি শক্তি। বিভব শক্তি আর গতি শক্তি যোগ করলে মোট শক্তি পাওয়া যায়। এটা কি কেউ আসো জানো না? দেখো, আমরা একটা শক্তি স্তরের কাইনেটিক এনার্জি বের করতে চাই। কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি। গতি শক্তি মানে কি ভাইয়া? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। দেখো ভাইয়া, ভি এর মান কত? ভি এর মান হইতেছে ই বাই রুট ওভার অফ 4 পাই এপসাইলন নট এম আর এন। তাহলে এটার স্কোয়ার, তাই না? এটার স্কোয়ারই তো। তাহলে তুমি ক্যালকুলেট করো, দেখো এম স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট এম আর এন। দেখো তো পাওয়া যায়? আমি উভয় পক্ষ থেকে যদি এম আর এম কেটে দেই, উভয় পক্ষ থেকে এম আর এম যদি কেটে দেই, তাহলে কি পড়ে থাকে? আমাদের পড়ে থাকে ই স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট আর এন। বুঝতে পারলা? এটাও কিন্তু একটা সূত্র হয়ে যায়। তোমার বলতেছি না সব সূত্র মুখস্থ করো, কিন্তু তুমি জেনে রাখো এটা একটা সূত্র। আমি তোমার বলে দিব, তোমার আমি সূত্রগুলো ডিরাইভ করার পরে একটা পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর করে মানে সবগুলো সূত্র লিখে দিব। এটাও কিন্তু তোমার যদি কোনোদিন বলে যে ভাইয়া তুমি কাইনেটিক এনার্জির মান বের করো বা গতি শক্তির মান বের করো, তুমি কিন্তু এই সূত্রের সাহায্যে খুব সহজে গতি শক্তি বের করে ফেলতে পারবা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বলে না সচরাচর কাইনেটিক এনার্জির মান বের করার জন্য, কিন্তু আসতে পারে, আসতে পারে। নট ইম্পর্টেন্ট, আমি বলে দিব কোনটা ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো পটেনশিয়াল এনার্জি কিংবা বিভব শক্তি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি দেখো, আমরা পড়ছিলাম না 1/4 পাই এপসাইলন নট ইন্টু, হ্যাঁ, কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ভাই কিউ ইন্টু কিউ কেন লিখলাম? দেখো, কিউ ইন্টু কিউ না লিখে আমরা অন্যভাবে লিখতে পারি, আমরা লিখি ই ইন্টু ই। এখন ভাইয়া ই এর আগে কিন্তু একটা মাইনাস দিতে হবে। কেন মাইনাস দিতে হবে? ভাইয়া আমি তো আগে মাইনাস দিই নাই, কিন্তু এবার কেন মাইনাস দিলাম? একটা কোশ্চেন চলে আসে, এটারও অ্যান্সার আছে। দেখো, তুমি যখন একটা ব্যাসার্ধ বের করতে চাও, তুমি যখন একটা ব্যাসার্ধ তুমি যখন একটা ব্যাসার্ধ বের করতে চাও, তুমি কি বলো তো ব্যাসার্ধ কি কখনো নেগেটিভ হইতে পারে? নেগেটিভ হইতে পারে না। তাহলে তুমি যদি নেগেটিভ বসাও, তাহলে তো তোমার তো ব্যাসার্ধর মানও তো নেগেটিভ চলে আসবে। এটা কি হবে? সম্ভব না। এই জন্য আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করছি, শুধুমাত্র মান নিয়ে কাজ করছি ব্যাসার্ধ বের করার জন্য, কিংবা মান নিয়ে কাজ করছি যখন আমরা ব্যাগ বের করছি। কিন্তু ভাইয়া শক্তি তো নেগেটিভ হইতে পারে। তোমরা তো ফিজিক্সে পড়ছো, 9-10 ফিজিক্সে পড়ছো যে শক্তি শক্তি কখনো কখনো পজিটিভ হইতে পারে, কখনো কখনো নেগেটিভ হইতে পারে। তাহলে আমাদের শক্তির ক্ষেত্রে নেগেটিভ দেওয়ার মতো সুযোগ আছে, এই জন্য আমরা নেগেটিভ দিচ্ছি। আর ব্যাসার্ধ কিংবা আহ, বেগের ক্ষেত্রে নেগেটিভ দিইনি, কারণ এগুলো তো নেগেটিভ হওয়ার সুযোগ নাই। তাহলে কেন নেগেটিভ দিছি আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন 1/4 এপসাইলন নট ইন্টু ই ইন্টু মাইনাস ই ডিভাইডেড বাই আর এন। এখানে যদি আমরা ক্যালকুলেট করি, ই স্কোয়ার বাই মাইনাস স্কোয়ার হবে আর কি, মাইনাস স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর এন। তাহলে দেখো তো ভাই, এখানে আরেকটা সূত্র পাই গেলাম না? এগুলো সূত্র মুখস্থ করার দরকার নাই, আমি বলে দিব কোন সূত্র মুখস্থ করতে হবে, কোন সূত্র মুখস্থ করতে হবে না। তাহলে তোমার বলছিলাম না যে ই ইজ ইকুয়াল টু ই কে প্লাস ই কে প্লাস ই কে লিখছি, তুমি তো কিছু বলো নাই। ই কে প্লাস ইপি হবে, হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে ভাই আমি এবার কি ই লিখতে পারি? ই ইজ ইকুয়াল টু ই কে প্লাস ইপি। তাহলে ভাইয়া এইটা আর এটা যোগ করলাম, হ্যাঁ, যোগটা আমি দেখাইলাম না আর, কিন্তু যোগ করলে যেটা পাবা সেটা হইতেছে মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট আর এন টোটাল এনার্জি।
তার মানে এই সূত্রটা ভাইয়া মুখস্থ করতে হবে। আমি যেটা বললাম ওইগুলা মুখস্থ করার প্রয়োজন নাই, কিন্তু এইটা তোমার মুখস্থ করতেই হবে। এটা হচ্ছে কি ই শক্তি, কোনো একটা কক্ষপথের শক্তি বের করার জন্য ফর্মুলা। ভাইয়া তোমরা কি এখন পর্যন্ত কি বুঝতে পারতেছো? কোনো কি ডাউট আছে? একটু রেসপন্স করবা। আমি কিন্তু বুঝতে পারছি না যে তোমরা কতটুকু বুঝতে পারতেছো। না ভাইয়া, কোনো ডাউট নেই, বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে দেখো, এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া দেখো এখানেও তো ই এর মান আছে, পায়ের মান এপসাইলন নট, এখানেও আমরা আরেকটা শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারি। আমি ভাইয়া এটা ডিটেলস দেখাইলাম না, একই জিনিস বারবার বলার প্রয়োজন তোমাদের নেই আমি মনে করি। কারণ দেখো ই এর মান বসাবা, পায়ের মান বসাবা, এপসাইলন নটের মান বসাবা, এইখানে তুমি আরেকটা শর্টকাট পায়ে যাবা, সেটা হইতেছে ই এন ইজ ইকুয়াল টু -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। একটু ওয়েট করো, এটা ছিল তোমাদের টোটাল এনার্জি। ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট, দাঁড়াও একটু যোগ করলে কি এটা অ্যাকচুয়ালি আসে? ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে তুমি কি কি বসাবা আমি তোমাকে শিখাই দিই। ই এর মান কত বসাবা? ওই যে বলছিলাম 1.6 ইন্টু 10⁻⁻19। পায়ের মান জানো, এপসাইলন নটের মানও জানো। আর আর এন এর মান কত? আর এন এর মান কত তোমাকে আবার বলছিলাম ওই যে ওইটা বের করার সময়। আর এন এর মান কিন্তু এই দেখো, আর এন এর মান কত, এই যেটা বসাবা, এই যেটা, এটা বসাবো না, করে দিব, এটা কঠিন মনে হইতে পারে তোমাদের, আচ্ছা করে দিই, নাও পাইতে পারো। আচ্ছা দেখো করে দিই, এটা মুখে মুখে বললে তোমরা প্রথমে তো বুঝবা না। ইএন ইজ ইকুয়াল টু, দেখো আমি মানগুলো বসাই দিই, মানগুলো বসায় করেই দিই, পরে যদি আবার না বুঝো দেখো ই এর মান কত। এখানে তুমি দেখো, আমি নিচ থেকে যদি বলি যে এ আর এন, আর এন এর মান হচ্ছে, একটু শর্টকাট, মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট ইন্টু আর এন এর মান কত বলছিলাম? এন স্কোয়ার এস স্কোয়ার বাই এন স্কোয়ার এস স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম স্কোয়ার। এই যে এখন বুঝছো তোমরা। এখন দেখো এখন ই এর মান বের করতে পারবা, ই এর মান তো মুখস্থ, পায়ের মান মুখস্থ, এপসাইলন নটের মান মুখস্থ, এইটার মান মুখস্থ না ভাইয়া, এটাই বের করতে হবে। শুধুমাত্র দেখো তুমি এইটা ছাড়া এখানে যা আছে বাকি সব কিছুর মান তুমি জানো। ক্যালকুলেটরে বাকি সব কিছুর মান তুমি বসাবা, একবার বসানোর পরে একটা শর্টকাট ফর্মুলা পাবা। এই শর্টকাট ফর্মুলাটা একটু আগে লিখতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে পরে যদি তোমরা না বুঝো। দেখো শর্টকাট ফর্মুলাটা পাবা হচ্ছে ই এন ইজ ইকাল টু -13.6 বাই এন স্কোয়ার। এটার উত্তর কি আসবে জানো? উত্তর কিন্তু জুলে আসবে না, এটার উত্তর আসবে হচ্ছে ইলেকট্রোভোল্টে। ভাইয়া ইলেকট্রোভোল্ট কি বুঝি নাই, আমি বুঝাই দিচ্ছি। দেখো একটু আগে তুমি আর এর মান বের করলা না, আর এর মান কি কি বের করা যায়? মিটারেও বের করা যায়, অ্যাংস্ট্রমেও বের করা যায়, তাই না? দেখো একটা রাস্তা, রাস্তা কি কিলোমিটারেও প্রকাশ করা যায়, মিটারেও প্রকাশ করা যায়, সেন্টিমিটারেও চাইলে প্রকাশ করতে পারবা, তাই না? ওইভাবে একটা ব্যাসার্ধ মিটারেও প্রকাশ করতে পারো, অ্যাংস্ট্রমেও প্রকাশ করতে পারো। ঠিক একইভাবে একটা শক্তি, একটা শক্তিকে তুমি জুলেও প্রকাশ করতে পারো, কিংবা ইলেকট্রোভোল্টেও প্রকাশ করতে পারো। তো এইটার উত্তরটা কিসে আসবে? ইলেকট্রোভোল্টে আসবে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কত জুল, আমি তো জানি না কত জুল, আমার তো এটা শিখাই দেওয়া হয় নাই যে কত জুল। দেখো তুমি উত্তর যদি বের করতে পারো ইলেকট্রোভোল্ট, তোমাকে আমি বলে দেই 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। দেখো তাহলে কি তুমি পারবা না? তোমারে যদি বলে যে তুমি আমার উত্তরটা জুলে নিয়ে এসে দাও, তুমি পারবা? এই যে শর্টকাটের মধ্যে বসাই দিলা, বসায় উত্তরটা ইলেকট্রোভোল্টে বের হইলো, এবার পরে ইলেকট্রোভোল্ট থেকে আবার জুলে কনভার্ট করে ফেললা, খুবই ইজি, কোনো কঠিন কোনো কিছু না। তো এখানে তুমি ইলেকট্রোভোল্টের মানটাও বের করে ফেললা। এখন তুমি দেখো আমাদের হাতে কিন্তু বেশ কিছু সূত্র চলে আসছে। আমি একটু চাচ্ছি তোমাদেরকে সূত্রগুলাকে একটা পৃষ্ঠার মধ্যে লিখে দেওয়ার জন্য, যেন তোমরা খুব সুন্দরভাবে
অঙ্ক করতে পারো। এলোমেলো হয়ে আছে তো, একটু একটু গুছাই দেই তোমাদেরকে। দেখো, ফর্মুলা, দেখো দেখো প্রথম যে সূত্র, আমরা প্রথমে একটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে ভিএন। ভিএন ইজ ইকুয়াল টু ই বাই রুট ওভার অফ, প্রত্যেকটা সূত্র কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি যে কিভাবে আসছে। হুট করে কিন্তু কোনো সূত্র আসে নাই, প্রত্যেকটা সূত্র আসার পিছনে লজিক আছে। 2 নাম্বার সূত্র যেটা পড়লাম সেটা হচ্ছে আর এন। আর এন ইজ ইকুয়াল টু কি বের হলো ভাইয়া, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার আরেকটা সূত্র পড়লাম, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন, এটা আরেকটা সূত্র পড়লাম। 4 নাম্বারে আরেকটা সূত্র পড়ছি, এটা হইলো পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন, পড়ছিলাম এটাও পড়ছিলাম। তারপর দেখো 5 নাম্বার যে সূত্রটা পড়লাম সেটা হচ্ছে ই এর মান। ই এর মান কি ভাইয়া, ই এর মান হচ্ছে, মাত্রই তো বের করলাম, যে ই স্কোয়ার বাই মাইনাস স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন। দেখো, এটা আমরা বের করছি। এইখান থেকে আমরা আবার কিছু শর্টকাট ফর্মুলা বের করছি, শর্টকাট ফর্মুলাগুলো নিচে লিখে দিই। তার আগে তোমাদেরকে একটা সম্পর্ক দেখাই। সম্পর্কটা হচ্ছে, তুমি কি একটু খেয়াল করে দেখছো যে এই যে টোটাল এনার্জি, তো টোটাল এনার্জি, তাই না, আমি টি লিখি বুঝে নিও, এটা টোটাল এনার্জি, এটা পটেনশিয়াল এনার্জি, এটা কাইনেটিক এনার্জি। ভাই একটু খেয়াল করো তো, খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলতেছি। দেখো, এই যে টোটাল এনার্জিটা আছে আর এই যে কাইনেটিক এনার্জিটা আছে, দেখো তো দুইটা একই দেখা যায় না? দুইটা হুবহু এক, শুধুমাত্র টোটাল এনার্জির আগে মাইনাস আর পটেনশিয়াল এনার্জির আগে মাইনাস নাই। তাহলে কি ভাইয়া আমি এইখান থেকে একটা জিনিস কি আমি লেখার অধিকার রাখি যে ই অফ টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস ই অফ কাইনেটিক এনার্জি? দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে ফেললাম আমি। টোটাল এনার্জির মান আর কাইনেটিক এনার্জির মান সবসময় সমানই হয়, শুধুমাত্র একটা নেগেটিভ হয়। আরেকটা ব্যাপার তোমাকে বলি, তুমি একটু খেয়াল করে দেখো যে টোটাল, এই যে দাঁড়াও এটা বের করি, দেখো টোটাল এনার্জিটার দিকে একবার তাকাও, পটেনশিয়াল এনার্জিটার দিকে একবার তাকাও, দেখো সব সেম, শুধুমাত্র এনে একটা 8 আছে, এনে একটা 4 আছে। তার মানে কি, এটা আর এটার মধ্যে শুধু একটা হাফের ডিফারেন্স। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি যে ই অফ টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ই অফ পটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই 2, এটাও তো লিখতে পারি, তাই না? এটাও লিখতে পারি। তাইলে আমরা কিন্তু টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে কি ভাইয়া তোমার এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? এটা মুখস্থ করতে হবে না, এটাও মুখস্থ করতে হবে না, তুমি শুধু এটা মুখস্থ করো, এটার নেগেটিভ করে দিলে তো টোটাল এই কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছ। এটার সাথে 2 গুণ করে দিলে তাহলে তো তুমি পটেনশিয়াল এনার্জি পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে তোমার মুখস্থ করতে হবে এইটা, এইটা আর এইটা, এই 3টা মুখস্থ করতে হবে। আমি একটু কালার করে দিই, এটা, এটা, এইটা। এখন তোমরা তো ভাইয়া আরো অলস, তোমরা তো এটাও মুখস্থ করতে চাবা না, আমি জানি। তো তোমরা যখন এটাও মুখস্থ করতে চাবা না, এই জন্য তোমাদের জন্য আরো শর্টকাট আরো কিছু জিনিস বের করে দেই। সেটা হচ্ছে, এই যে ভিএন আছে, ভিএন, এই ভিএন রে আমরা লিখবো 2.16 ইন্টু 10⁶ ইন্টু 1/n। এটা একই জিনিস। যদি এটা মুখস্থ করতে খুব কষ্ট হয়, এটা পড়বা, দুইটাই মুখস্থ করতে হবে, এটাও ইউজ করতে হবে, এটাও ইউজ করতে হবে। না এমসিকিউ ভাইয়া, ধরো এমসিকিউ আসছে, তুমি কি এটা এতগুলো বসানোর সময় আছে? তখন তুমি এটাতে করবা। তো এটার উত্তরটা কোথায় কিসে বের হয়? মিটার পার সেকেন্ডে বের হয়, তাই না? আচ্ছা, আর এর মান বের করলাম 0.53 ইন্টু এন স্কোয়ার। উত্তরটা ভাইয়া কিসে বের হয়? উত্তরটা অ্যাংস্ট্রমে বের হয়। ভাইয়া আমাদেরকে যদি বলে যে মিটারে নিয়ে যাও, অ্যাংস্ট্রম থেকে মিটারে কিভাবে নিয়ে যেতে হয় তোমাকে একটু আগে বুঝাই দিছি। এবার তোমাকে যদি আমি বলি যে টোটাল এনার্জির মান বের করো, টোটাল এনার্জির মান কিভাবে বের করবা সেটাও শিখাই দিছি, যে -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এটার উত্তরটা ভাইয়া কিসে বেরোবে? এটার উত্তর বেরোবে
ইলেকট্রোভোল্টে। ভাইয়া যদি বলে জুলে নিয়ে যাওয়ার জন্য, আমরা অ্যাংস্ট্রম থেকে কিন্তু মিটারে যেতে পারবো, আবার ইলেকট্রোভোল্ট থেকে জুলে যেতে পারবো। আমরা শিখাই দিছি কিভাবে যেতে হয়। তাহলে এইখানে যে ফর্মুলা গুলো আছে, কিভাবে ডিরাইভ হয়েছে, কিভাবে ফর্মুলা গুলো আসছে, এবং এই ফর্মুলা দিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে, পারবা তোমরা? একটু রেসপন্স করো তো আমাকে, একটু জি রেসপন্স করো। ভাইয়া পারবো। পারবা? আচ্ছা, এর সাথে আমি তোমাদেরকে আরো কিছু সাব টপিক বলে দেই। এগুলো তোমরা আগেও পড়ছো। যেমন দেখো 8 নাম্বার, তুমি এটা পড়ছিলা না যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই? এই রিলেটেড কোয়েশ্চেনও অনেক আসে। তো এটা তো তোমাদের আগের থেকে পারা জিনিস। এখন আমি তোমাকে বললাম, এখন তুমি একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, শোনো। এই যে আমি এতক্ষণ ধরে কথা বললাম, এগুলা কিসের জন্য কথা বললাম? এগুলা বললাম হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর জন্য। তুমি আমাকে বলো তো, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত? হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে Z ইজ ইকুয়াল টু 1। এখন এখন আমি ধরো বললাম লিথিয়ামের জন্য বের করার জন্য, কিংবা আমি বললাম সোডিয়ামের জন্য বের করো। তুমি সোডিয়াম আর হাইড্রোজেন আলাদা কিভাবে করবা? এলে তো কোনো জেড নাই। দেখো জেড মানে কি বুঝো? জেড, জেড লিখে দিই, এটা মনে হয় তোমরা জানো না। দেখো জেড হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। দেখো, তোমাকে যদি বলি হাইড্রোজেনের আরএন এর মান বের করার জন্য, তুমি বের করবা। আমি যদি বলি তোমাকে যে তুমি লিথিয়ামের জন্য বের করবা, তখন তুমি কি করবা? তোমার তো জেড নাই। এই জন্য তোমার প্রত্যেকটার সাথে জেড যুক্ত হয়ে যাবে। আমি তোমাকে বলি, দেখো এখানে যেমন আরএন আছে, এই আরএন এর সাথে তোমার একটা এন তো জায়গাই নেই। দেখো এই যে, ওয়েট, এখানে যে ভিএন দেখতে পাচ্ছ, এই ভিএন এর সাথে তোমার যখন হাইড্রোজেন দিবে, তো তুমি এখানে বসাই দিবা। যখন অন্য কোনো পরমাণু দিবে, তখন তোমার সাথে কি হবে? শুধু একটা রুট জেড গুণ হয়ে যাবে। তুমি যখন আরএন এর মান বসাইতে যাবা ভাইয়া, তখন তোমার একটা এখানে একটা জেড গুণ হয়ে যাবে নিচে, ঠিক আছে? আর যখন ইএন এর মান বের করতে যাবা, ইএন কই? টোটাল এনার্জি এন স্কোয়ার। এইখানে তুমি কি করবা? এখানেও সাথে শুধুমাত্র একটা জেড স্কোয়ার গুণ করে দিবা। ভাইয়া জেড স্কোয়ার কেন গুণ করবা বুঝতে পারতেছো? জেড স্কোয়ার গুণ করার কারণ হচ্ছে, তোমাকে তো আমি শিখালাম হাইড্রোজেনের জন্য, কিন্তু হাইড্রোজেন ছাড়াও তো অন্য কোনো পরমাণু আছে। যখন অন্য কোনো পরমাণু আসবে, তখন সাথে রুট জেড ডিভাইডেড বাই জেড, আর এখানে ইনটু জেড স্কোয়ার গুণ হয়ে যাবে, ঠিক আছে? এইগুলার ক্ষেত্রেও একই কথা ভাইয়া। এখানে কি করবা? একই সাথে এখানে রুট জেড 1/z জেড স্কোয়ার গুণ করে দিবা। এই যে এখানে যেমন আর এন ইজ ইকুয়াল টু 0.53 ইন্টু এন স্কোয়ার। যদি অন্য কোনো পরমাণু আসে ভাইয়া, তখন তুমি কি করবা? সিম্পলি ইনটু 1/z গুণ করে দিবা। যদি টোটাল এনার্জি বলে, এটা কি করবা? সিম্পলি এন স্কোয়ার গুণ করে দিবা ইনটু জেড স্কোয়ার গুণ করে দিবা। বুঝতে পারছো কি তোমরা? মানে তোমাকে আমি এতক্ষণ শিখাইলাম হাইড্রোজেনের জন্য, আর হাইড্রোজেনের জেড ইজ ইকুয়াল টু 1। হাইড্রোজেনের জেড ইজ ইকুয়াল টু 1, এই জন্য এখানে 1 বসাইছিলাম। যদি অন্য কোনো পরমাণু আসে, তাহলে এখানে হবে রুট জেড, এখানে হবে জেড, আর এখানে কি হবে? ইনটু জেড স্কোয়ার। শেষ। তোমার সূত্রগুলা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাবা। বুঝতে পেরেছো কি তোমরা সূত্রগুলা? বুঝতে পেরেছি। আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, এই সূত্র রিলেটেড আমরা ম্যাথ করব, কিন্তু ম্যাথ করার আগেও আমাদের আরো কিছু টপিক আছে। এই টপিকগুলো না করে আসলে ম্যাথ করাটা ঠিক হবে না। এই জন্য আমি তোমাদেরকে কিছু আরো টপিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে ল্যামডা নির্ণয়। দেখো, তুমি ভাইয়া এটা পড়ছিলা, ডেল এইচ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এটা তোমাকে লাস্ট দিন পড়াইছি আমি। ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে হলো এইচ হাই মাইনাস এইচ ল। একটা দেখো, একটা লেকচারের সাথে আরেকটা লেকচার কিন্তু কোরিলেটেড। তুমি আগের লেকচারটা যদি পড়ে আসো, তুমি কিন্তু এগুলো সব বুঝতে পারছো। আমি কিন্তু এগুলো আর এক্সপ্লেন করার সুযোগ নাই। দেখো, এটা একটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, এটা হচ্ছে লো শক্তি স্তর, এটা হচ্ছে হাই শক্তি স্তর। এবার আমি হাই শক্তি স্তর থেকে লো শক্তি স্তরে একটা ইলেকট্রনকে পাঠাইলাম। এখন তুমি আমাকে বলো, এই হাই শক্তি স্তরের মধ্যে শক্তি কত? মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8
এন হাই স্কোয়ার, আমি এক্সপ্লেন করছি, সমস্যা নেই। আর এইখানে ই ল কত হবে বলো? ই ল হবে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু এন ল স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। দেখো তুমি তো ই এর মান জানো, ই এর মান কত? ই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8 বাই এপসাইলন নট আর এন। এখন এই আর এন এর মান যদি তুমি বসাই দাও, ভাই এই আর এন এর মান যদি তুমি বসাই দাও এখানে, দেখো এই যে এখানে আমি শুধুমাত্র মানগুলা বসাই দিছি, মানগুলা বসাই দিলে আমরা এটা পাচ্ছি, মানগুলা বসাই দিলে আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি। এখানে একটু লিখে দিই আমি, দেখো এক্সপ্লেন করে দিলে বুঝে যাবা। ই সমান সমান আমরা কি জানতাম? ই সমান সমান আমরা জানতাম হচ্ছে যে ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট আর এন, তাই না? এটাই তো পাইতাম আমরা, তাই না? এখন আর এন এর মান তো ভাই আমরা জানি না, এটার মান জানি, এটার মান জানি, এটার মান জানি। আর এন এর মান আবার বসাইতে হবে। আর এন এর মান কোনটা? এই যে আমি আগের আগের লেকচার গুলো দেখলে বুঝতে পারবা। কই গেল? এই যে দেখো, এই যে আর এন এর মান দেখো এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন ডিভাইড বাই পাই এম স্কয়ার। এই মানটা তুমি শুধুমাত্র এখানে বসাই দিবা। বসাই দিলে কি পাবা জানো? বসাই দিলে তুমি পাবা মাইনাস এম স্কয়ার ডিভাইডেড বাই 8 এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট। একই জিনিস তো ভাইয়া, এটা তো একই জিনিস, আমি শুধু আর এন এর মান বসাই দিছি, বসাই এটা পাইছি। আর তোমার বলছিলাম না, এই যে তুমি আরেকবার দেখো, আগের আগের মনোযোগ দিয়ে না বুঝলে এখন বুঝবা না কিন্তু। এই যে যখন অন্য কোনো পরমাণু হবে একটা জেড স্কয়ার গুণ হয়ে যাবে, তাই না? তাহলে একটা জেড স্কয়ার যদি গুণ হয় তাহলে কি আমি এখানে একটা জেড স্কয়ার গুণ করতে পারি? জেড স্কয়ার গুণ করতে পারি। তাহলে ভাইয়া এই জিনিসটাই তো লিখছি, হাইয়ের জন্য শুধুমাত্র এন হাই লিখছি, ল এর জন্য এন ল লিখছি। তার মানে তুমি কি এটা বুঝতে পেরেছো যে একটা শক্তি স্তর হাই শক্তি স্তর, একটা শক্তি স্তর ল শক্তি স্তর। হাই শক্তি স্তরের শক্তি হইতেছে এইটা, হাই শক্তি স্তরের শক্তি হচ্ছে এইটা, আর ল শক্তি স্তরের শক্তি হচ্ছে এইটা। এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা যদি বুঝো তাহলে এখানে আমরা এই যে দেখো, হাইয়ের জায়গায় এটা বসাই দিব আর ল এর জায়গায় এইটা বসাই দিব, ঠিক আছে? এই দুইটা যখন আমরা বসিয়ে দিব একটা ইয়া পাবো। আমি ইয়াটা চেঞ্জ করি। দেখো এখন যখন আমরা এই দুইটা বসাই দিব তখন আমরা কি পাবো? ডেল এইচ, এনে ছোট করে লিখি, ডেল এইচ ইজ ইকুয়াল টু ইএইচ মাইনাস ইএল ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, তাই তো? খুব বাজে হয়ে গেছে লেখা। ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এখন আমরা হায়ের মান হায়ে বসাই দিব, লোয়ের মান লোয়ে বসাই দিব। যদি বসাই দেই ভাইয়া তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাব। আমি সূত্রটা তোমাদেরকে, এগুলো ভাইয়া এক্সপ্লেন করার কিছু না, এগুলো পরীক্ষায় আসে না। তোমার যদি মন চাই যে লিখবা, এটা লিখলে শুধু শুধু টাইম কিল হবে। এটা লিখবো বিয়োগ করব, এটা টাইম কিল হবে তোমাদের জন্য, এটা মানে সময় নষ্ট হবে। এই জন্য আমি এবার শর্টকাটে লিখে দিচ্ছি যে এইচ সি নিচে পাঠিয়ে দিব আর এটা ক্যালকুলেশন করব। তোমরা চাইলে এটা ক্যালকুলেশন করতে পারো, এটা ক্যালকুলেশন করলে পারবা এম স্কোয়ার ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার ইন্টু এই যে এইচ সি, এই যে এইচ সিটা আমরা নিচে পাঠিয়ে দিব, ঠিক আছে? এটা পাবো। আর এখানে পাবো হচ্ছে 1 বাই এন লো স্কোয়ার মাইনাস এন বাই 1 বাই এন হাই স্কোয়ার, ঠিক আছে? এটা পাবো। আর সাথে তো জেড স্কোয়ার গুণাকারে থাকবে, এই যে জেড স্কোয়ার আছে এটা গুণাকারে থাকবে। এটা ভাইয়া তোমরা এন, এই হাই এবং ল এই দুইটার মান বসাইলেই তোমরা এটা পারবা। তোমরা চাইলে এটা বাছাই করতে পারো, ঠিক আছে? এখন তুমি দেখো ভাইয়া একটা জিনিস দেখো, এম এর মান ফিক্সড, ই এর মান ফিক্সড, এইচ এপসাইলন নট এইচ সি, দেখো এখানে যা আছে সবগুলার মানই কিন্তু ফিক্সড। তার মানে এই সবগুলা মানকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। এই সবগুলা মানকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে একটা সুন্দর জিনিস বের করতে পারি। দেখো আর এইচ ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1 বাই এন ল স্কোয়ার মাইনাস 1 বাই এন হাই স্কোয়ার। দেখো আমি এক্সপ্লেন করছি আবার। এখানে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে গেলাম, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটাতে 5 স্টার দিয়ে রাখতে পারো, অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। আমরা এখানে কি করলাম, এই প্রত্যেকটা মান আমাদের মুখস্থ, এই মানের বদলে এটা লিখে দিলাম। এই আর এইচ এর মান কত?
এই আর এইচ এর মানটা আমরা ভাইয়া মুখস্থ করে ফেলবো। এই আর এইচ এর মানটা কি আমাদের মুখস্থ ভাইয়া। আর এইচ ইজ ইকুয়াল টু 1.096 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7, এটা কি? এটা হবে মিটার ইনভার্স 1, এটা হবে এটা। তাহলে ভাইয়া আর এই তোমাকে যদি বলে ভাইয়া ল্যামডার মান বের করার জন্য আর এইচ এর মান তো তোমার মুখস্থ, এন লোয়ার মান প্রশ্নে দেওয়া থাকবে, এন হায়ার মান প্রশ্নে দেওয়া থাকবে, আর এর মাধ্যমে তোমরা কি করতে পারবা? বের করে ফেলতে পারবা ল্যামডার মান। ডাউট আছে কোনো? দেখো তো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে কনসেপ্ট, এটা বুঝতেই হবে তোমাদের। না ভাইয়া কোনো ডাউট নেই। আচ্ছা, ডাউট যদি না থাকে এবার দেখো এই ল্যামডা, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত আছে একটা, আরেকটা আছে ল্যামডা ম্যাক্সিমাম হওয়ার শর্ত। আমি একদম প্রিসাইজলি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, ল্যামডা মিনিমাম হওয়ার একটা শর্ত আছে, ল্যামডা ম্যাক্সিমাম হওয়ারও একটা শর্ত আছে। দেখো, প্রথমে যদি বলি, একটু নিচে যাই আমি, ল্যামডা মিনিমাম হওয়ার জন্য যদি আমি কথা বলতে চাই, দেখো ল্যামডা মিনিমাম হইতে গেলে কি তোমরা কি এটা বুঝো যে এটা যদি মিনিমাম হইতে হয়, এটা যদি মিনিমাম হইতে হয় তাহলে এটা ম্যাক্সিমাম হইতে হবে, এটা কি বুঝো? একটু এক্সপ্লেন করো তো আমাকে, একটু আমাকে বলো। না ভাই এটা বুঝলাম না। এটা বুঝো মিনিমাম না? আচ্ছা দাঁড়াও, আমি তোমার তাহলে একটু বুঝাই দিই। তাহলে এটা তোমার মিনিমাম, আরেকবার বলতে দিন। আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো, সমানুপাতিক জিনিস তো বুঝো তাই না? হ্যাঁ, জি ভাইয়া বুঝলি। আচ্ছা দেখো, আমি যদি বলি পি সমানুপাতিক কিউ, এটা বুঝো যে পি এর মান যদি আমি বাড়াই, দেখো পি সমানুপাতিক কিউ মানে কি বুঝায়? পি সমানুপাতিক কিউ মানে বুঝায় পি এর মান যদি আমি বাড়াই ভাইয়া, তাহলে কিউ এর মান যদি বাড়াই তাহলে পি এর মানও বাড়বে। আবার আমি যদি কিউ এর মান কমাই তাহলে পি এর মানও কমবে, এটাই বোঝায় সমানুপাতিক দিয়ে। এবার আমি যদি পি সমানুপাতিক 1/কিউ বলি, এটার মানে কি আমাকে বলবা? এটার মানে হচ্ছে কিউ এর মান যদি আমি বাড়াই তাহলে পি এর মান কমে যায়, আর যদি ভাইয়া কিউ এর মান যদি কমাই সেক্ষেত্রে পি এর মান বেড়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে সমানুপাতিকের বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, সমানুপাতিক তুলে দেওয়ার জন্য আমরা কি করি? একটা কনস্ট্যান্ট যোগ গুণ করে দিই, তাই না? তাই না, গুণ করে দিই না জি ভাই। কনস্ট্যান্ট? দেখো তো, এটা কি আমাদের কনস্ট্যান্ট না? এই এইচ এর মান কনস্ট্যান্ট না, ফিক্সড? আমরা কি এটার বদলে সমানুপাতিক লিখতে পারি? তাহলে কি আমরা কি লিখতে পারি যে 1/ল্যামডা সমানুপাতিক হচ্ছে 1/n ল স্কয়ার মাইনাস 1/n হাই স্কয়ার, লিখতে পারি আমরা? যদি লিখতে পারি, এখন আমি তোমারে বলতেছি যে আমার টার্গেট হচ্ছে কি, ল্যামডা মিনিমাম বের করার জন্য, ল্যামডা মিনিমাম বের করার জন্য। এখন তুমি আমার এখন বুঝছো কি যে ল্যামডা যদি এটা মিনিমাম বের করতে চাই তাহলে আমার এই পুরাটা ম্যাক্সিমাম করতে হবে। জি ভাইয়া বুঝতে পেরেছি। এখন কি তুমি বুঝতে পারছো যে এটা কেন ম্যাক্সিমাম করতে হবে? জি ভাইয়া। আচ্ছা, তুমি কি বলতে পারবা এটা ম্যাক্সিমাম কখন হবে? বলো তো আমাকে, এটা ম্যাক্সিমাম কখন হবে? একটু রেসপন্স করো, দেখো একটু একটু ভাবো, এটা ম্যাক্সিমাম কখন হতে পারে? মানে এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলেই তো আমাদের ল্যামডা মিনিমাম পাবো, তাই না? এখন এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন এইটুকের মান শূন্য হয়ে যাবে। দেখো, এটা থেকে কোনো না কোনো কিছু বাদ যাচ্ছে, এইটা বিয়োগ করা হচ্ছে, আমি যদি বিয়োগ না করি তাহলে তো এটা ম্যাক্সিমাম, তাই না? বুঝতে পারতেছো কি তুমি কথাটা? ধরো জি ভাইয়া। 5 থেকে আমরা 3 বিয়োগ করতেছি, যদি 3 বিয়োগই না করি তাহলে তো 5 5ই থাকবে, তাই না? তাহলে আমরা এই 1 এই যে এইটুক থেকে যদি এইটুক বিয়োগই না করি তাহলে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি না। তার মানে এইটুকের মান যদি শূন্য হয়ে যায় বাই চান্স, তাহলে আমরা এটা ম্যাক্সিমাম পাচ্ছি, আর এটা যদি ম্যাক্সিমাম পেয়ে যায় তাহলে আমরা ল্যামডা মিনিমাম পেয়ে যাব। বুঝতে পারলা? জি ভাইয়া। তাহলে ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত কি আমাকে বলবা? ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে, ল্যামডা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে 1/n ল স্কয়ার মাইনাস 1/n হাই স্কয়ার। এই মানটা, এই মানটা হইতে হবে কি, ম্যাক্সিমাম হইতে হবে, তাই না? এখন এটা ম্যাক্সিমাম কিভাবে হবে? এটা ম্যাক্সিমাম হওয়ার জন্য আমার 1/n হাই স্কয়ার, এইটার মানটা কি হইতে হবে? শূন্য হতে হবে। আমি কিন্তু এটাই তোমাকে বুঝালাম, হতে হবে।
এখন তুমি বলো এটা শূন্য কিভাবে হবে, এটা আমাকে একটু এক্সপ্লেন করো ভাই, ক্লাস নিতেছি। আমার ওয়ান এন হাই স্কোয়ারের মান কি করতে হবে, শূন্য করতে হবে, তাই না? এখন যদি আমি শূন্য করতে চাই, বলো তো যে কি করলে শূন্য হবে? তুমি কি জানো ভাইয়া, তোমরা কি জানো যে আমরা যদি কোনো কিছুকে আমরা যদি ইনফিনিটি যদি করি, দেখো 1/0 সমান ইনফিনিটি, এটা জানো? এটা পড়ছিলা? এটা তো পড়ার কথা ভাইয়া। ওয়ান জি বাই ভাইয়া। সমান ইনফিনিটি, তাহলে আমরা কি বলতে পারি না 1/∞ সমান 0? হ্যাঁ, জি ভাইয়া। তাহলে কি আমরা বলতে পারি যে এন এইচ এর মান যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে ল্যামডা মিনিমাম হবে? জি ভাইয়া, বলা যায়। তাহলে কি যদি কখনো বলে যে ল্যামডা মিনিমামের মান বের করো, তাহলে তুমি কি করবা? তুমি সিম্পলি এইখানে এইখানে তুমি কি করবা, হায়ের মানে ইনফিনিটি বসিয়ে দিবা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। কোনো ডাউট আছে? না ভাইয়া, আর ডাউট নেই। আচ্ছা, তাহলে এরপরে আমরা যাব ম্যাক্সিমামের জন্য। ম্যাক্সিমামের ক্ষেত্রে ভাই এত এক্সপ্লেন করার সুযোগ নাই, কারণ তুমি যদি ওইটা বুঝে থাকো এটা বুঝবা। এটা কিভাবে করবা দেখো, এবার তোমাকে কি করতে হবে, 1/n লস স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার, এটার মান কি হইতে হবে এবার? এর আগে যদি মিনিমাম ম্যাক্সিমাম হইতো, এবার তাহলে মিনিমাম হইতে হবে। এবার তাহলে কি মিনিমাম হইতে হবে না ভাইয়া? এটা তো ম্যাক্সিমাম, দেখো ল্যামডা মিনিমামের জন্য এটা ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে ল্যামডা ম্যাক্সিমামের জন্য কি করতে হবে? এটা তো বেসিক। ল্যামডা ম্যাক্সিমামের জন্য কি করতে হবে? এটা মিনিমাম হইতে হবে, তাই না? হতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি এটাকে মিনিমাম কিভাবে করব, বলো? এইটাকে ম্যাক্সিমাম মিনিমাম, ভাগ করা লাগবে। হুম, 1/, ম্যাক্সিমাম, তাহলেই তো মিনিমাম হয়ে যাবে। না, হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো। তাহলে আমাকে কি করতে হবে, 1/n হাই, এইটা যদি ম্যাক্সিমাম হয়, আচ্ছা দেখো দাঁড়াও, দেখো তুমি একটু এখান থেকে একটু বোঝার চেষ্টা করো তো, যে আমাকে যদি n ল এর মান n হাইট থেকে n ল এর ভাইয়া, মান ক্লাসটা n শেষ হাইট হয়ে থেকে কম যাবে। হয়, তাহলে কিন্তু মিনিমাম হয়ে যাবে। তুমি কি এটা বুঝতে পারতেছো? একটু একটু দেখো, তোমরা তো এক জি মিনিট ভাইয়া, দেখো, 1 মিনিট দিয়ে দেখে বুঝো তো, যে যদি এই হায়ের মান, ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, যদি যদি এই হায়ের মানটা যদি বেশি হয়, তাহলে তো আমরা মিনিমাম পেয়ে যাচ্ছি। বুঝতে পারতেছো কি? হ্যাঁ, আসছো আসছো আমার। জি ভাইয়া। আচ্ছা, এই যে তোমার 1 ঘন্টা হয়ে গেছিল তো, এই জন্য আর কি ইয়ে হয়ে গেছিল।
দেখো তো আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? আর বেশিক্ষণ জি ভাইয়া শোনা যাচ্ছে। আর তোমার বেশিক্ষণ নাই, একদম অল্প কিছু সময়ের জন্য আর কি আটকে গেলাম। তো দেখো, শুরু করে দিই আমরা। হ্যাঁ, এখন দেখো, এইটুকের মান কি ভাইয়া মিনিমাম হইতে হবে না? হুম, জি ভাইয়া। এইটুকের মান যদি মিনিমাম হইতে হয়, তাইলে দেখো, এটা এটা কি হইতে হবে বলো তো? আমি বলি, এইটুকের মান যদি মিনিমাম হইতে হয়, তাহলে এইটুকের মান কি হইতে হবে? ম্যাক্সিমাম হইতে হবে না? কারণ আমি এইটুকের মান তো বিয়োগ করে দিব, তাই না? তার মানে ম্যাক্সিমাম হইতে হবে 1/n(h) এর মান, তাই না? বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি ম্যাক্সিমাম হইতে হয়, তাহলে এনএইচ এর মান কি হইতে হবে? মিনিমাম হইতে হবে না? কারণ আমরা তো ভাগ করে দিতেছি, এটা তো ভাগ করে দিতেছি ভাইয়া। তাহলে এইটুকের মান যদি আমার ম্যাক্সিমাম চাই, তাহলে এন হাইয়ের মান কি মিনিমাম হইতে হবে না? বুঝতে জি পারছো? তাহলে যদি বুঝো, তাহলে তুমি আমাকে বলো যে এন হাইয়ের মান কত হবে? মিনিমাম হইতে হবে, তাই না? জি মিনিমাম হইতে হবে না? এখন বলো, মিনিমাম পাওয়ার বুদ্ধি কি? মিনিমাম পাওয়ার বুদ্ধি হচ্ছে, আমাদের যে লো পয়েন্ট আছে, লো পয়েন্টের সাথে এক যোগ করে দিব। যেমন ধরো আমি বলি, ধরো এটা হচ্ছে n is equal to 1, এটা n is equal to 2, এটা n is equal to 3, তাই না? আমি বললাম যে এটা হচ্ছে n ল, তাহলে আমি মিনিমাম n হাই কত বলো তো? এটা যদি, দেখো, এটা যদি হয় n ল, মিনিমাম n হাই কত? এটা না মিনিমাম, এটা। আচ্ছা, এটা কিভাবে পাইলাম? এটার সাথে এক যোগ করার মাধ্যমে তো পাইলাম, তাই না? তার মানে তুমি বুঝতে পারছো যে n হাই ইজ ইকুয়াল টু n ল প্লাস 1। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো। আমি একটু ফার্স্ট যাই, হ্যাঁ, কারণ আমি বেশিক্ষণ আর ক্লাস নিব না, তোমার আবার আরেকটা ক্লাস আছে। তাহলে দেখো, আমরা দুইটা শর্ত ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলছি। যদি বলে ভাইয়া মিনিমামের জন্য আমরা এন হায়ার মান দিব ইনফিনিটি, আর যদি বলে ম্যাক্সিমামের জন্য তাহলে ল এর সাথে যোগ 1, ঠিক আছে? আরেকটা লাস্টলি তোমাদেরকে, এটা কিন্তু মাথায় রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক কোশ্চেন আসে, পোলাপান গুলাই ফেলায় যে কোনটাতে মানে ইনফিনিটি হবে আর কোনটাতে এক যোগ হবে, গুলাই ফেলে, একদম গুলানো যাবে না ভাইয়া। আর আমি তোমাকে পরবর্তীতে ভিডিও দিয়ে দিব, যদি কোথাও আটকে যাও তোমরা ওইখানে গিয়ে দেখে নিতে পারবা। এবং আরেকটা সূত্র তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মোট বর্ণালী সংখ্যা। তোমাকে এই যে আমরা বর্ণালী নিয়ে তো কথা বলতেছি, তাই না? এবার এই বর্ণালীর কয়টা সংখ্যা, এটাও আমরা বের করতে পারি একটা সূত্রের মাধ্যমে। এই সূত্রটা হচ্ছে n হাই মাইনাস n ল ইন্টু n হাই মাইনাস n ল প্লাস 1 ডিভাইডেড বাই 2। ভাইয়া এই সূত্রটা মুখস্থ করে ফেলবা, পরীক্ষায় এমসিকিউ এর সময় আসে। তাছাড়া এমনিতে মাঝে মাঝে দেখা যায় কি, ঘ নাম্বারে কিছু ম্যাথের সাথে এটা অ্যাড করে দেয়। তো এটা বুঝতে পারলা? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি তুমি বুঝে থাকো, একটা নোটিফিকেশন আসছে তো। আচ্ছা, এটা যদি তুমি বুঝে থাকো, আমাদের মোটামুটি ম্যাথ করার মতো আমাদের স্টেবিলিটি অর্জন করে ফেলেছি আমরা। যদিও আজকে ম্যাথ করার মতো সময় পেলাম না, কারণ হচ্ছে আমরা অনেকগুলো সূত্র ডেরিভেশন দেখলাম, অনেকগুলো কিভাবে আসলো, কিভাবে সূত্রগুলা কাজ করে সবগুলাই আমরা দেখলাম, তাই আমরা আজকে ম্যাথ করতে পারলাম না। কিন্তু তোমাদেরকে সূত্রগুলা একটু লিখে দিব, আমি একটু লিখে দিব, আর লিখে দিয়ে আমি শেষ করে দিব। নেক্সট দিন শুধুমাত্র ম্যাথ করবো, নেক্সট দিন কোনো কথা হবে না, শুধু ম্যাথ হবে। আমি একটু ফর্মুলা গুলো তখনও লিখে দিছিলাম, এখনো লিখে দিচ্ছি, যেন তোমরা একটু গুছায় নিতে পারো পড়াশোনা গুলাকে। আমি বলছিলাম 1/λ ইজ ইকুয়াল টু RH, হ্যাঁ, ইন্টু 1/n ল স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার, ঠিক আছে, ইন্টু জেড স্কোয়ার। ভাইয়া এটা থেকে আমরা এখানে লিখি না, এখানে লেখার আমি জায়গা পাবো না, আমি নিচে লিখি। ল্যামডা মিনিমাম কিভাবে পাবো? খুবই ইম্পর্টেন্ট, তোমরা যখন ম্যাথ করতে যাবো তখন বুঝতে পারবে এটার ইম্পর্টেন্ট কতটুকু। এটার মান ইনফিনিটি বসিয়ে দিব। ভাই আমি যখন ম্যাক্সিমাম বের করতে যাবো, তখন ম্যাক্সিমামের জন্য n হাই ইজ ইকুয়াল টু কি করব, n ল প্লাস 1 করে দিব, ঠিক আছে? আচ্ছা, যদি একটু তোমরা পেরে থাকো, আমি তোমাদেরকে আরো কিছু জিনিস বলে দিব, যেগুলো তোমাদেরকে আমি গত দিনই পড়াইছিলাম, কিন্তু যেহেতু ফর্মুলার একটা লিস্ট করে দিচ্ছি, ওখানে লিখে দেই। তোমাকে বলছিলাম না ভাইয়া লাস্ট দিন, যে তরঙ্গ সংখ্যা, তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা বি ভার ইজ ইকুয়াল টু 1/λ, আমি গত ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? আমি তোমাকে এটাও বলছিলাম, এটা তোমাদেরকে বলি নাই যদিও, এটা তো তোমরা জানো যে, ও আরেকটা জিনিস দাও, লাইন নাম্বার কত বলো তো? লাইন নাম্বার বের করতে পারবা?
লাইন নাম্বার কি? লাইন নাম্বার হচ্ছে n, এটা একদম সহজ, মানে কয়টা লাইন দেখো, এনে একটা n, n is equal to 1, n is equal to 2, n is equal to 3। তা আমি যদি বলি যে তোমার n থেকে n এ আসছে, কয়টা লাইনে, লাইন নাম্বার কয়টা? লাইন নাম্বার হচ্ছে 3 থেকে 1 বিয়োগ দিলেই হয়ে যায়। এটা খুবই একদম বেসিক একটা জিনিস, এটা তোমরা এমনিও বুঝতে পারবা। কিন্তু ইম্পর্টেন্ট কোনটা? দাঁড়াও, ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে ইয়াটা, যেটা তোমার একটু আগে বললাম যে বর্ণালী সংখ্যাটা আমি লিখলাম না অনেক বড়, তোমাদের এই সূত্রের মধ্যে তোমরা লিখে নিবা, হ্যাঁ, যে বর্ণালী সংখ্যা যেটা আছে, বর্ণালী সংখ্যা, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা লিখে রাখবা। আর আর হচ্ছে একদম লাস্টলি তোমাকে বলি, সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগ চিনো ভাইয়া? কৌণিক ভরবেগ চিনো? জি ভাইয়া। আচ্ছা, কৌণিক ভরবেগ চিনলে তো ভালো। কৌণিক ভরবেগ হচ্ছে ওমেগা, ওমেগা সমান হচ্ছে 2π/t। টি কি? টি হচ্ছে পর্যায়কাল। এটি কই পড়ছিলা? এমনিতে দেখেছিলাম ওই একটা ইয়াতে। আচ্ছা, দেখলে ভালো। তাহলে এটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। টি মানে পর্যায়কাল। পর্যায়কাল কি এটা তোমরা ভালোভাবেই জানো, তোমরা পড়েছো, 19 এ পড়েছো। আর ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, আশা করি কোনো ডাউট নাই। এবার দেখো টি মানে কি তুমি জানো? এখানে এখানে এটাকে আর এক্সপ্লেন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, বাট আর একটু লিখে দিতাম। ডাব্লিউ ইজ ইকুয়াল টু v/r। এটা কেন লিখলাম বলো তো? ভি কি? ভি হচ্ছে কৌণিক, কৌণিক ভরবেগ না ভাই, এটা কৌণিক বেগ। কৌণিক ভরবেগ তো এল, তোমাদের না কালকে বললাম কৌণিক ভরবেগ এল, এটা হলো কৌণিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, আর এটা হচ্ছে শুধু বেগ। তোমার যদি বলি ভাই বেগ থেকে কৌণিক বেগে যাও, বা কৌণিক বেগ থেকে বেগে যাও, কিভাবে যাবা? এই যে এটার মাধ্যমে। তুমি যদি নর্মাল বেগকে যদি ভাগ করে দাও তাহলে কৌণিক বেগ পাওয়া যাবা, আর যদি গুণ করে দাও সেক্ষেত্রে নর্মাল বেগ পেয়ে যাবা। বুঝতে পারলা? জি আজকে ভাইয়া। আজকে তোমাদেরকে যে যে বিষয়গুলো পড়াইলাম, কোনো ডাউট আছে বলো তো? না ভাইয়া, কোনো ডাউট নেই। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই থাকবে, আর কন্টিনিউ করবো না আমরা। নেক্সট দিন আমরা অনেক অনেক প্রচুর পরিমাণ ম্যাথ করতে পারবো, কারণ আমরা ম্যাথ করার জন্য যতখানি ক্যাপাবিলিটি অর্জন করতে হয় অর্জন করে ফেলছি, ঠিক আছে? জি ভাইয়া। আর কাল নেক্সট দিন খুব সম্ভবত মানে পুরাটা ক্লাস শুধু ম্যাথই হবে, তাই নেক্সট দিন মিস করো না, কারণ আজকে যা যা পড়লা এটার আউটকামই হবে নেক্সট দিন, তাই নেক্সট দিন মিস করো না, ঠিক আছে? জি ভাইয়া, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই থাকুক, আমরা নেক্সট দিন মানে আবার ক্লাস হবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। খোদা হাফেজ।